মাতৃত্বের কোনো প্রপার বয়স আছে কি? হ্যাঁ, আমাদের বইয়ে তো বলে থাকে 22 থেকে 25 ইয়ার্স হচ্ছে আইডিয়াল এজ ফর কনসেপশন, কিন্তু আমরা চাই যে 35 বছরের আগে প্রথম বাচ্চা নিয়ে নেওয়া হোক। কেন? এটার মেন কারণ হচ্ছে যে আমাদের যে ওভেরিয়ান ফলিকলস আছে ফিমেলদের, সেটা তোমার ডিটারমিন্ড ইন ইউটেরো। তুমি যখন মায়ের পেটে, তখন তোমার ফলিকলস নাম্বার্ড, নতুন করে ফলিকলস ওরকমভাবে গজায় না। তো সেই ফলিকল যত ওল্ড হবে অবভিয়াসলি তার কর্মক্ষমতা কমে যাবে, আর যত ওল্ড হবে তত সেটাতে ডিফেক্টিভ ক্রোমোজোমাল কম্বিনেশন হওয়ার চান্স থাকবে। স্পার্মের ক্ষেত্রে সেটা না, তাই জন্য মহিলাদের এজিং আছে, ফলিকলস লিমিটেড আছে, আমাদের একটা হরমোন আছে অ্যান্টিমুলারিয়ান হরমোন, সেটাতে তারতম্য হয়। তো অবভিয়াসলি আমরা চাই যে প্রথম বাচ্চা 35 বছরের মধ্যে কনসিভ করে নেওয়া উচিত। তার মানে এটা আমরা মানে সহজেই বলতে পারবো যে প্রথম সন্তান যেন 35 বছরের মধ্যে হয়, তাহলে একটু সেফ ব্যাপারটা, তাই তো? সেফ। এবার তোমার যেহেতু আগের চিকিৎসা শাস্ত্র এত উন্নত হয়ে গেছে, তুমি পড়বেই, সবাই এগ ফ্রিজিং করছে, তো ব্যবস্থা আছে। আমাদের কলকাতাতেও কি এগ ফ্রিজিং করা সম্ভব? কলকাতা, তোমাকে বলে রাখি, সাবফার্টিলিটির ক্ষেত্রে একটা খুব অ্যাডভান্সড সেন্টার। এখানে অনেক ডাক্তাররা আছেন যারা এই আইভিএফ পদ্ধতিতে বাইরে থেকে ইন্ডিয়ার মধ্যে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে খুব এথিক্যালি, হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার ফলো করে চালাচ্ছেন। তো এগ ফ্রিজিং অলওয়েজ পসিবল। তোমার ইভেন এটাও পসিবল যে তুমি আইভিএফ করার আগে যে এমব্রায়োটা তৈরি হচ্ছে ফার্টিলাইজেশন করে, তার মধ্যে কোনো ডিফেক্ট আছে কি না প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস করাও পসিবল, আর সবই কলকাতায় হচ্ছে। তাই কোনো ব্যাপারেই ঘাবড়ানোর কিছু নেই। এই জন্য আমরা এত কনফিডেন্ট যে কোনো পেশেন্টকে আগে আগে বিয়ে করো, আগে আগে বাচ্চা নাও, এটা বলতে চাই না। বাট আমাদের বাড়ি অন্য জায়গায়, ধরো শুধু তো তোমার এজ না, তোমার তার সঙ্গে কোনো মেডিকেল প্রবলেম থাকতে পারে, কারুর কারুর ক্ষেত্রে ওভারিয়ান ক্যান্সার থাকতে পারে। তো সব ক্ষেত্রেই আমরা বলি যে ওভারির থেকে তুমি এগ প্রিজার্ভ করতে পারো, এটা ব্যাপারে ডিসকাস করে নিতে পারো আইভিএফ স্পেশালিস্টদের সঙ্গে। আইভিএফ ব্যাপারটা কি যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন? দেখো, দুটো টার্ম আছে ইংরেজিতে, একটা হচ্ছে ভিভো আর একটা হচ্ছে ভিট্রো। তো ভিভো মানে হচ্ছে তোমার বডির ভেতরে, আর ভিট্রো মানে বাইরে। তাহলে আইভিএফটা হচ্ছে বডির বাইরে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, মানে যে ফার্টিলাইজেশনটা বডির ভেতরে হতো সেটাকে আর্টিফিশিয়ালি বাইরে করা হচ্ছে। এবার একটা প্রচলিত কথা আছে টেস্ট টিউব বেবি, কিন্তু অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশনটা পেট্রি ডিশে হয়। তো সেটা মানে হচ্ছে যে তোমার বডির বাইরে ফার্টিলাইজেশন হচ্ছে, দিয়ে ভ্রূণটা তোমার মধ্যে স্থাপন করে দেওয়া হচ্ছে। অনেকবারই আমরা শুনি যে আইভিএফ যারা ট্রাই করছেন অনেকবারই ফেলিয়ারের সম্মুখীন হচ্ছেন তারা, এটা কি হয়? একদম একদম ট্রু। কেন কি, যেমন ন্যাচারাল প্রেগনেন্সি হচ্ছে তোমার সাকসেসফুল 10% ক্ষেত্রে। তুমি একটা সাইকেলে ট্রাই করছো প্রেগনেন্ট হতে, তুমি হার্ডলি 10% মহিলা প্রেগনেন্ট হবে 100 জন যদি ট্রাই করে। সেরকম আইভিএফ ডিফারেন্ট সেন্টারের ডিফারেন্ট রেট, কিন্তু খুব ভালো সেন্টারেও তুমি যদি দেখতে যাও, 100 জন মহিলা যদি একটা সাইকেলে আইভিএফ করেন, 40 থেকে ম্যাক্সিমাম 50 জন হয়তো কনসিভ করবেন। কিছু কিছু সেন্টারে হার্ডলি 30 থেকে 40 জন, মানে 30 to 40%। এটা হচ্ছে সাকসেস রেট। অনেকজনই আনসাকসেসফুল। এটা নাকি প্রচন্ড কস্টলি একটা প্রসেস। এটা ডিপেন্ড করছে, ইউজুয়ালি আইভিএফ যে মিডিয়াগুলো ব্যবহার করা হয়, কিছু কিছু মিডিয়া আমাদের বাইরে থেকে আনতে হয়। একটা কথা আছে, যত গুড় তত মিষ্টি। ভালো মিডিয়া তুমি যদি আনো, সেক্ষেত্রে একটা মিডিয়ার স্যাম্পল হার্ডলি হয়তো 9-10 জনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো একটা সেন্টারে যদি তোমার একটা সাইকেলে 9-10 জন না থাকলেন, আইভিএফ করবে না সেটা তো নয়, মিডিয়াগুলো ব্যবহার করবে। তখন যদি তোমার ধরো 10 জনের জায়গায় 3 জন বা 4 জন হয়, অবভিয়াসলি সেটা কস্টলি হয়ে যাবে। ভালো জিনিস অনেক সময় কস্টলি হয়, কিন্তু গভর্নমেন্ট যেমন চেষ্টা করছে, আমাদের সিটিতে দেখবে এসএসকেএমে গভর্নমেন্ট রেগুলেটেড আইভিএফ সেন্টার থেকেও কাজ চলছে, তাহলে সেখানে কস্ট ফ্যাক্টরটা আগেন অনেকটাই কমে যাচ্ছে। শিল্পিতাদি, আপনি তো সাধারণত ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি সেগুলোই ডিল করে থাকেন, এর থেকে তো অনেক অভিজ্ঞতা হয়। ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি তুমি যখন ডিল করবে, তখন তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে সব কিছুতে তোমার 10 out of 10 হবে না।
এবার ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি কখন একজন পেশেন্টকে আমরা বলবো যে সে হাই রিস্ক, আইদার ম্যাটার্নাল কমপ্লিকেশন বা ফিটাল কমপ্লিকেশন। ম্যাটার্নাল কমপ্লিকেশন আজকাল খুব কমন, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন। এটা ছাড়াও কারোর হয়তো ক্যান্সারের পর সে প্রেগনেন্ট হচ্ছে, কেউ হয়তো রিনাল ট্রান্সপ্লান্টের পর প্রেগনেন্ট হচ্ছে। তুমি বলছিলে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স। রিসেন্টলি এই যে টাইমস অফ ইন্ডিয়াতে আমাদের একটা হসপিটাল থেকে নিউজ বেরিয়েছিল যে আমার একজন পেশেন্ট, সে 2012-তে একবার তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, আবার আরেকবার তার কারণ কিডনি ট্রান্সপ্লান্ট যখন হয়েছে তার মা কিডনি দান করেছিলেন, আবার তার কিডনি ট্রান্সপ্লান্ট দরকার হয়েছিল সেকেন্ড টাইম, তখন তার ভাই দান করেছিলেন। তারপরেও তার ইচ্ছা যে সে নিজে প্রেগনেন্সি ক্যারি করবে, সারোগেট নেবে না। সেক্ষেত্রে 4 বছর, ধরো 2020 থেকে মহিলাকে চিকিৎসা করে 2024-এ আমরা তাকে একটা সাকসেসফুল প্রেগনেন্সি দিতে পেরেছি। অনেক মিডিয়া নিউজ হয়েছে সব কিছু, কিন্তু সবচেয়ে ভালো লাগে যখন সেই বাচ্চা কোলে তার সেই হাসি তুমি দেখো, তখন মনে হয় যে এতদিনের এই যে কষ্ট তার পরিবারের এবং আমাদের দিক থেকে মেডিকেল টিমের, সেটা সফল। কিন্তু ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি কখনোই একজন গাইনোকোলজিস্ট একা টেনে নিয়ে যেতে পারে না। তোমার সেই সাপোর্ট দরকার ফ্রম ইয়োর কোলিগস। যেমন আমাদের যে নেফ্রোলজিস্ট, তিনি খুব সাপোর্টিভ ছিলেন, পজিটিভ মাইন্ডে ছিলেন, তার প্রেগনেন্সি নিয়ে চিন্তা করেছিলেন, তবে আজকে সে প্রেগনেন্ট হতে পেরেছে। তো এই ক্ষেত্রে তোমার মহিলার স্ট্যামিনাও আমাদেরকে মনে রাখতে হবে খুব বেশি। কেন, যখনই কিডনি ট্রান্সপ্লান্টের পর সে প্রেগনেন্ট হচ্ছে, ফার্স্ট থিং ইন মাইন্ড আমাদের থাকে যে এই প্রেগনেন্ট হওয়ার জন্য তার কিডনিটাতে আবার সমস্যা হতে পারে। ধরো বেশিরভাগ ক্ষেত্রে 26-27 উইক্সে এমন হাইপার টেনশন হয় যে তোমার টার্মিনেশনের দিকে যেতে হতে পারে। তো এই সকল জেনেও সে যখন সাহস করে এগিয়েছে, আমরাও একটু সাহস করে সেটাকে ক্যারি অন করে নিই। এটা ছাড়াও আমরা লক্ষ্য করি, ধরো একজন পেশেন্টের বহুবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, 3 বার 4 বার, তারপরে সে প্রেগনেন্ট হচ্ছে। তখন যদি সে আমাদের কাছে প্রেগনেন্সি নিয়ে আসার আগে চলে আসে, তাহলে আমি চাই যে সে তার একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ে হোক, যে সে জানুক যে এই প্রেগনেন্সিটাও আবার আগের মতো হতে পারে, কতটা মনোবল তাকে রাখতে হবে, কতটা ফিজিক্যাল প্রবলেম হতে পারে। তুমি যদি সাইকোলজিক্যালি তাকে স্ট্রং বানাও, সে প্রেগনেন্সির থ্রুতে যেতে পারবে।